আল্লাহ ভরসা 2 লিটার নিয়ে নিলাম। আপনি তো বলেন ক্যান্সেল করার কথা কেন বললেন? আপনাদেরকে আমি এত কষ্ট করে উঠাইলাম, এখন ক্যান্সেল করার কথা বলেন। আপনি যদি ক্যান্সেল করেন আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি নেমে যান। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আজকে নেমে গেছি পাঠাও বা রাইড শেয়ার করতে। আর আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত 5-6 ঘন্টায় কত টাকা ইনকাম করা সম্ভব। যদিও আপনাদের সব ভিডিওটা দেখতে হবে কত টাকা ইনকাম এটা দেখার জন্য, কারণ আমি একদম টোটাল আর্নিংটা আপনাদের কাছে শেয়ার করব না। এবং এখন বর্তমান পরিস্থিতিতে পাঠাও উবার কত টাকা ট্রিপ দিয়ে শুরু করা যায় এবং কত টাকা ট্রিপ মূলত পাওয়া যায় সেই বিষয়গুলো ধারণা পেতে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এখন গ্যাস ভরবো আর এক গ্যাসে কত টাকা ইনকাম করতে পারি সেটাই দেখার বিষয়। যদি 200 প্রেসারে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, 200 প্রেসারে গ্যাস নিয়ে 400-500 টাকার কত টাকা ইনকাম করতে পারি সেটা দেখতে পারবেন খুব সহজেই এবং আপনাদের ধারণা চলে আসবে পুরো বক্স দিয়ে কত টাকা 5-6 ঘন্টা ইনকাম করা সম্ভব। এখন আসলে ওইরকমভাবে কোনো জ্যাম নাই। আমি গ্যাস নিতে আসলাম, তো দেখলাম আমার সামনে মোটামুটি ধরেন এক সিরিয়ালে আছে গাড়ি, তো এখানে মনে হয় যে 20টা গাড়ির মতো আছে, তো বেশি একটা সিরিয়াল নাই। আমরা কিছুদিন আগেও এত বড় সিরিয়াল দিতাম যেখানে 200-300 গাড়িও সিরিয়ালে থাকতো এবং আমাদের গ্যাস নিতে প্রায় সময় লাগতো 4 ঘন্টা 5 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টাও সময় লাগতো। সুতরাং এই কয়টা গাড়ি পার হয়ে আমার ভিতরে ঢুকে গ্যাস নিতে হবে। আর এই পাশে আসে হচ্ছে যমুনা আর হচ্ছে আছে ডেনসো। তো যমুনার গ্যাস তেমন একটা সুবিধা না, তবে ডেনসোর গ্যাস মোটামুটি ভালো হয় এবং ভালো রকমের বরকত পাওয়া যায় আমি যতটুকু জানি। তবে এই শাহনাজের গ্যাস পাম্প থেকেও গ্যাস নিলে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। তবে আরেকটা ব্যাপার আপনাদের কাছে মেনশন করি, সেটা হচ্ছে এই যে শাহনাজ আছে, এই শাহনাজের পরে হচ্ছে গিয়ে এসপি ফিলিং স্টেশন, আর ওইখানে সিএনজি গ্যাসও দেয়। তো এসপিতে আসলে গ্যাস নেওয়ার জন্য সবাই হুমড়ি পড়ে থাকে, এর কারণ হচ্ছে এসপির গ্যাসটা অনেক ভালো হয় আর ওইটায় প্রেশার 200+ থাকে, আর মনে করেন যে ওইটা মাইলেজও ভালো পাওয়া যায়, এর জন্য সিরিয়ালও অনেক লম্বা হয়। এসপির সিরিয়ালও এই পর্যন্ত চলে আসছে, যদিও এসপি অনেক দূরে, কিছু করার নেই। আমি এসপিতে দেই না, এর জন্য শাহনাজে নিছি। শাহনাজটা তেমন একটা খারাপ গ্যাস প্রোভাইড করে না, মোটামুটি ভালো গ্যাস দিয়ে থাকে তারা। কি গরম গরম গ্যাস নিচ্ছি, গ্যাসের প্রেশার আছে 110 দেখতেছি। এখন পরবর্তীতে একটা বাড়ি মারে কিনা সেটা দেখার বিষয়। এখন বাজে দুপুর 2টা আর এখন প্রচুর পরিমাণে সিরিয়াল বাড়তেছে পিছনের দিকে, আস্তে আস্তে সিরিয়াল ভারী হচ্ছে। আর নজেল চলতেছে 1টা 6টা চলতেছে আর কি নজেল। আমারটা কি বন্ধ হইবে না? 616টা ঢুকে গেছে, প্রেশার আছে 200। হ্যাঁ, ডাইরেক্ট করে দিল নি? 634 ঢুকছে, প্রেশার আছে 215 দেখতেছি। এটা কি আমি পেলাম না, সবাই পায় বড় ভাই? 220-এর মতো আছে ভাই, 220, 634 টাকার গ্যাস ঢুকছে, 220-এর মতো প্রেশার পাইছি ঢাকার শহরে। মানে একবার চিন্তা করে দেখছেন আপনি যে 635 টাকার গ্যাস আমি নিলাম, অনেক দিন পর এতগুলো টাকার গ্যাস নিলাম আমি। ভাইয়া একটা স্লিপ লাগবে। চল্লিশ, 50, 50, 100, 700, 800, 900, 1000 টাকার বুঝ পাইলাম, 1000 টাকা। হ্যাঁ, এটা রেখে দিলাম, এটা দেয়া লাগবে গেটে, নয়তো বা চাকরি থাকবে না। তো এখন রিল্যাক্সে কিছু ট্রিপ মারবো, ট্রিপ ধরবো। এই যে উবারে ঢোকার সাথে সাথে কল চলে আসছে, ধানমন্ডি 11 যাবে, আমি এদিকে যাব না।
পাঠাওটা ওপেন করে দেব। ওকে, এটা ম্যাচিং হবে, ম্যাচিং হওয়ার পরে যদি পাই নাই, ম্যাচিং আমাকে করে নাই। যাই হোক, আমি পাঠাওটা ওপেন করে দেখি। তো এই তো চলেন ট্রিপ মারি, আস্তে আস্তে কল আসতে থাকুক। একটা কল ধরে ভালো কোনো জায়গায় যাওয়া যায় কিনা সেটাই দেখার বিষয়। তা আপনারা যদি দেখেন আমি যে রাস্তার ভিতরে ঢুকছি, এই রাস্তাটা আসলে কি পরিমাণে ভাঙা, এটা দেখলে আপনাদের কলিজা উড়ে যাবে আর কি। মেইন কথা হচ্ছে এই রাস্তাটা পুরো কেটে তাদের পাইপ লাগানো যখন শেষ হয়েছে তখন তারা উধাও হয়ে গেছে। এই রাস্তাটা যে তারা মেরামত করবে সেটা না করেই তারা চলে গিয়েছে। তো এই চিপা রাস্তার ভিতর দিয়ে, এই ভাঙাচোরা রাস্তার ভিতর দিয়ে প্রায় 1 কিলোমিটার আসছি। তো যাত্রী আমাকে শুধু দোয়াইতে নিয়ে আসছে। দোয়াইনে কথাটা আসলে বুঝবেন কিনা সেটা আমি জানি না, মানে আমাকে শুধু পটাইতে নিয়ে আসছে। তা আমার তো নেয় যে আমি আপনাকে দিয়ে আসবো ভাই, যত ভাঙা হোক, যতক্ষণ পর্যন্ত আমি যাইতে পারবো, কারণ আমার যাত্রী আপনি, আপনাকে আমি সার্ভিস দেবই। যদি না যাইতে পারি, এমন পরিস্থিতি হয় রাস্তা যে ভাঙা প্রচুর, আমি যাইতে পারবো না, ওই সময় আপনি আমারে যতই দোয়ান আর যতই তেল মারেন কোনোভাবেই নিতে পারবেন না। এইটা হচ্ছে কথা। যাই হোক, পরে নামাই দিলাম, নামাই দিয়ে 355 টাকা কালেক্ট করে পরে চলে আসছি। জি, আমি দেখছি আপনার চ্যানেল। ভালো আছেন না? ওকে, দেখা হয়ে ভালো লাগলো। ওকে, আসসালামু আলাইকুম। তুমি কই আছো মামা? ওটা কি? ওইটা কি গাড়ি? গাড়িতে বাজছোটা কি? কি করবো? আপনার এই জায়গাতে সরাবো আমি। গাড়ির সামনে বেজে গেছে, সে কয় বাজবে না, ওইটাই বাজছে। আমি পাঠাওতে একটা ট্রিপ ধরছি, সে যাবে হচ্ছে বনানী, আমি আছি হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন দিয়ে একটু সামনের দিকে, 288 নাম্বার পিলারের সামনে। তো যাত্রীকে ফোন দিলাম, সে আমার পিছনে আছে। সে বলল যে ভাইয়া আপনি কি করবেন? আমি বলি আপনি যদি আসতে পারেন ভালো, না তো আমার ইউটার নিয়ে আপনাকে রিসিভ করতে হবে। তো সে আরেকজনের কাছে জিজ্ঞেস করলো, তারা বলল যে আমি এখানে থাকবো, তারা ওখান থেকে হেঁটে আসবে। তো এইখানে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ধরেন ছেলেরা তো এর জন্য হেঁটে আসতেছে, মেয়েরা হইলে বলতো কি জানেন, যে ভাই আপনি ঘুইরা তারপরে এখানে আসেন। মানে ধরেন একদম কাছেই আছে, আমার পিছনে আছে, এতটুকু মেয়েরা হাঁটতো না। তো এইটা আসলে ছেলেদের ট্রিপগুলো মারার সুবিধা হচ্ছে একটু অন্যরকম বেশি। তো সে আসতেছে, তো সে আসলে আমি এখান থেকে বনানী যাব। এই ট্রিপটা নিয়ে হয়েছে কি জানেন, এই ট্রিপটায় যারা যাবে তারা পিছনে উঠছে 4 জন গাদাগাদি করে, সবই অ্যাডাল্ট, আমার থেকে আরো বড় সাইজ। টোটাল 4 জন পিছনে উঠছে, সামনে উঠছে 1 জন। তা আমি বললাম ভাইয়া আমাদের তো 5 জন নেওয়ার কোনো রাইট নেই, পাঠা উবারের কোনো নিয়মে নাই। তো তারা বলতেছে ভাইয়া আমরা তো সব সময়তেই যাই। তো আমি বললাম ভাইয়া আপনি সব সময় যাই বললেন, সব সময় আসলে গেলেও আমি আপনাদের নিতে পারবো না, কারণ আমার এটা এক্সেস নাই পাঠা উবারে। তো তাদের নিয়মের বহিরাগত অবস্থায় আমি এটা যেতে পারবো না। তো তারা বলল যে ভাই কি উপায় আছে? তো আমি বললাম যে ভাই আপনি যদি যান তাহলে যেহেতু উঠেই গেছেন ভাই ব্রাদার হিসাবে আমাকে কিছু পেমেন্ট করতে হবে। তো আমি একটা অ্যামাউন্ট বললাম, তারা বলছে ভাই আপনি যে অ্যামাউন্টটা বলছেন তাহলে তো আমরা এক্সেলেই পাই। বললাম তাহলে আপনাদের জন্য তো অপশন আছে, এখন আমাকে জোর করতেছেন বিদায় আমি আপনাদের কাছে এটা বললাম ভাই ব্রাদার হিসাবে। আপনারা চাইলে ওটাতে যেতে পারেন এক্সেলে কল দিয়ে। তো পরবর্তীতে তারা বললো ঠিক আছে আমরা ওটাতেই চলে যাই। পরে তারা ক্যান্সেল করতে চায় না, আমি বললাম ক্যান্সেল করে দিতে হবে আপনাদেরই, কারণ এটা নিয়মের বহিরাগতভাবে আপনারা আইসা 5 জন উঠছেন, আপনারা 4 জন গেলে তো আমি অবশ্যই যাব।
তো তারপরে দুই একবার বলার পরে তারা ক্যান্সেল করে দিছে, যদিও বোঝা গেছে ভদ্রলোক। এখন তারা সিএনজি ঠিক করতেছে আমার পিছনে বসে, ওই যে একটা সিএনজি দেখা যাচ্ছে, সিএনজি ঠিক করতেছে। তো যাই হোক, ট্রিপ এখন আর একটা ট্রিপ ধরার আশায় এখানে বসে আছি, দেখা যাক পাওয়া যায় কি না। পাঠা উবার দুইটাই ওপেন করে বসে আছি। এই যে আমার পাশ থেকে উঠতেছে তারা সিএনজিতে। তো চলেন আর একটা ট্রিপ ধরি, দেন আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে একটা ট্রিপ ধরার পরে ইনশাল্লাহ। আমি মাত্র আর একটা ট্রিপ পাইলাম, সে হচ্ছে শেওড়াপাড়া দিয়ে যাবে হচ্ছে বনশ্রীতে, ভাড়া দেখাইলো 511 টাকা। তো অনেক দিন হয়েছে শেওড়াপাড়া যাই না, তো চিন্তা করলাম আজকে একটু শেওড়াপাড়া থেকে ঘুরে আসি, কারণ শনিবার আছে, তেমন একটা জ্যাম থাকার কথা না। তো ওইদিকে গেলে আবার অ্যাভেলেবেল ট্রিপ পাওয়া যায়, কারণ ওইদিকে অনেকেই যেতে চায় না। শেওড়াপাড়া, বনশ্রী, রামপুরা, বাড্ডা, এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে ট্রিপ থাকে। দেখা যাক কপালে কি আছে। তো যারা পাঠাও চালাবেন তাদেরকে অবশ্যই এই চিপা চাপার ভিতরে দিয়ে কিন্তু গাড়ি চালাতে হবে, কারণ চিপা চাপায় গাড়ি না চালাইতে পারলে আপনি পাঠাও ওভার চালাই বেশি সুবিধা করতে পারবেন না। পাঠা উবার মানে চিপা চাপা, আর যাত্রীকে উঠাইতে আপনাকে এমন এমন গন্তব্যে যেতে হবে, এমন রাস্তা পাড়ি দিতে হবে যেটা আপনি কল্পনাও করেন না কোনোদিন যে এখান থেকে আপনার গাড়ি চালাইতে হবে। কিন্তু যাত্রীকে নামাই দিতে হলে কিংবা যাত্রীকে উঠাইতে হলে আপনার এই সমস্ত জায়গা দিয়েই কিন্তু গাড়ি চালাইতে হবে। গাড়িগুলো দেখেন যে এই জায়গায় কোনোভাবে ঘুরানো বা রাখার মতো সিস্টেম নাই। এই জায়গায় কেন আসতে বলেন গাড়ি? ভাই আমার নিজেরই গাড়ি আছে, বুঝছেন? এই জায়গায় আপনার নিজের গাড়ি? আমরা ভাই আপনার নিজের গাড়ি, কিন্তু আপনার তো পাঠা উবারের গাড়ি না যে এখানে এসে আপনি রেখে দেন। এই সামনে এতটুকু জায়গায় হেঁটে গেলে তো আপনার প্রবলেম হওয়ার কথা না। আপনার যদি সমস্যা আপনি ক্যান্সেল করে দিতেন। এখনই ক্যান্সেল করে দেন, আপনি নেমে যান। আপনি যে ক্যান্সেল করে দেন, আমি নেমে আপনি যান। উঠানোর পর কেন ক্যান্সেল করবেন? তো এরকম কথা বলেন কেন? আপনার যদি আপনি বলতেছেন আপনি হেঁটে আসার জন্য, আমার বাসা আমার জন্য কমফোর্টেবল এখানে। কমফোর্টেবল এখানে গাড়িটা রাখা তো লাগবে, গাড়িটা রাখা তো লাগবে। এছাড়া তো আরো হাজার হাজার মানুষ তো আসতেছে। হাজার হাজার মানুষ, ওটা বুঝি না। এখানে রাখা গেছে গাড়ি, আপনার মতো যান, রাখা গেছে গাড়ি, আপনি যান। এখানে তো ঘুরাইতেও পারতাম না আমি যদি ওই গেটটা খোলা না থাকতো। আপনি যদি না জান তাহলে নেমে যেতে পারেন, সমস্যা নেই তো আমার। আপনি তো বলেন ক্যান্সেল করার কথা কেন বললেন? আপনাদেরকে আমি এত কষ্ট করে উঠাইলাম, এখন ক্যান্সেল করার কথা বলেন। আপনি যদি ক্যান্সেল করেন আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি নেমে যান। আপনি বলতেছেন আপনার কমন সেন্স নাই এটুকু পর্যন্ত, মানে আপনার কমন সেন্স তো আমি বললাম যে ওখানে গাড়ি রাখার মতো জায়গা নাই এবং পুরোটা জ্যাম লেগে যায়, গাড়িতে ঘুরাবো। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আই এম। আপনি বলছেন আপনার গাড়ি আছে, ওখানে গাড়ি ঘুরানোর মতো জায়গাটা কি আছে? গাড়ি তো সামনে থেকে সবসময় আমরা ঘুরাই, যে জায়গা থেকে সামনে কি আপনি গেছেন? একটা গাড়ি ডান দিকে ডান দিকে যাবে, সে যাইতে পারতেছেন, আর একটা গাড়ি আসতেছে, সে ব্যাগে দিচ্ছে, তারপরে গাড়িটা আসছে, আর আপনি বলতেছেন সেখানে ঘুরাবে। আমরা না, আমরা সব সময় কথাটা বলবেন না। ওখানে গাড়ি রাখাই যায় না, ঘুরানো হয়ে যায় গাড়ি চালান না। আমি আপনাদের নিয়ে যাব না, আপনাদের নিয়ে আমি যাব না। ক্যান্সেল করেন, তাহলে ক্যান্সেল করেন। হ্যাঁ আমি ক্যান্সেল করে দিচ্ছি, আপনি যান। ক্যান্সেল করেন, ক্যান্সেল করে দিচ্ছি। নামেন। নামো। স্টুপিড টাইপের আমি কখনো আই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্স লাইক দিস। আমি ক্যান্সেল করে দিচ্ছি, চলে যান ভাইয়া। করেন আপনি ক্যান্সেল। ঠিক আছে, হ্যাঁ নামো, বাম দিকে নামো। করেন আপনি ক্যান্সেল করেন, আপনি উপরে ঢুকে ক্যান্সেল করেন। আপনি মাল সাবানাগুলো নামান, আমি ক্যান্সেল করে আপনি দিচ্ছি। ক্যান্সেল করেন আগে, এই মাল নামা পিছন থেকে। আপনাদের ধরো, ঠিক আছে ক্যান্সেল করেন। ক্যান্সেল করে দিছে, হয়েছে? এখন মালগুলো নামাই যান। না এরকম আসলে হয় না, এই যাত্রীগুলোকে কোনোভাবে নেওয়া যায় না। সে আমাকে স্টুপিড বলে রীতিমতো। স্টুপিড টাইপের আমি কখনো আই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্স লাইক দিস। সে এমন বিহেভিয়ার আমি আসলে আশা করি নাই। ওখানে গাড়িটা রাখা যায় না কোনোভাবে, গাড়ি মানে তার মেজাজটা অন্য কোনোভাবে খারাপ আছে, যেটা আমার সাথে মেজাজটা দেখাইলো। আমি তাদেরকে কষ্ট করে উঠাইলাম, ওখানে ঘুরানো যায় না, গাড়ি রাখা যায় না, সেখানে আমি রাখলামও ঘুরাইলামও। এই যে গাড়িগুলো কত সমস্যা,
সে একটা কথা বলে শুধু যে আমার গাড়ি আছে, আমি এখানে। ভাই আপনার গাড়ি আছে কিন্তু আপনার তো পাঠা উবার নেই, আপনি তো পাঠা উবার চালান না। পাঠা উবার চালাইতে হলে তো ওখানে গাড়ি রাখা লাগবে, আপনার মতো তো আর সে পার্কিং নেই। সেটা সে না বুঝে সে এমনভাবে কথাগুলো বললো, হঠাৎ করে আমাকে বলে যে ভাই আপনি ক্যান্সেল করে দেন। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিচ্ছি, সমস্যা তো আর নেই। আমি জাস্ট ওনাকে বুঝাইতে চাইলাম যে এতটুকু রাস্তা সামনে দেখা যাচ্ছে মেইন রোডটা, আপনি এখানে এসে দেন কমফোর্টেবলি আপনি গাড়িতে উঠতে পারেন। আপনি এই গলিটার ভিতরে এতটুকু জায়গা, এখানে গলিটুকুর ভিতরে না আসলেও একটা গাড়িকে না আনলেও পারতেন। তো সে সেটা মানে অন্যভাবে নিছে এবং সে আমাকে সাথে সাথে বলে দেয় আচ্ছা ক্যান্সেল করে দেন না গেলে। মনে হয় যে আমি তার কাছে আসলে ধরা, তার কাছে ওইভাবে আমি তার কাছে বাধা, যে আমি না গেলে আমি না খেয়ে মরে যাব, এরকম একটা বিহেভিয়ার করলো আর কি আমার সাথে। তো আমিও কমফোর্টেবলি রাইড সারাদিন নিতে হবে, মেজাজ খারাপ করা যাবে না, এর জন্য মূলত তাকে ক্যান্সেল করে দিলাম যে ঠিক আছে আমি ক্যান্সেল করে দিলাম, সমস্যা নেই। এই যে এখন কল দিচ্ছে বারবার, সে নিজেই কল দিচ্ছে বারবার, কিন্তু গাড়ি এখন পাবে কিনা বনশ্রীতে সেটা দেখার বিষয়। কিন্তু আমি চাইছিলাম বনশ্রীতে যাব, কিন্তু তার বিহেভিয়ারটা আমার কাছে ভালো লাগেনি। আমি এখন আর একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে মিরপুর পল্লবীতে 11 নম্বরে। আমি আছি হচ্ছে অমনি কেয়ারে শেওড়াপাড়ার এখানে। পিছনে আবার গাড়ি আছে। ওই যে ফার্মেসিটা দেখলাম না, কত বড় বড় ফার্মেসি করতেছে, সেটা কাজকর্ম এখনো শেষ হয়নি। ভাই কি পল্লবী যাবেন না? হ্যাঁ, মেট্রো স্টেশনটা আছে না? এই ট্রিপটা কমপ্লিট করলাম, ভাড়া আসলো 376 টাকা। তো ভালোই আলহামদুলিল্লাহ। তো এখন এখানে বসে থাকবো, তবে এখান থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। এখন যদি কপালে মিলে যায় তাহলে পাবো, একটু সামনে গিয়ে বসবো। যেহেতু এটা আবাসিক এলাকা, তো এই আবাসিক এলাকায় ট্রিপগুলো বেশি পাওয়া যায়। তাই যারা পাঠাও বা রাইড শেয়ার করবেন, আপনারা এই আবাসিক এলাকাগুলোতে এসে বসার চেষ্টা করবেন। সেটা হোক মিরপুর, ধানমন্ডি, বনানী, বাড়িধারা, কারণ এই সমস্ত আবাসিক এলাকাগুলো থেকে অ্যাভেলেবেল ট্রিপ পাওয়া যায়। তো এখন আসি এখানে বসে, দেখি কখন ট্রিপ মিলে। তো অলরেডি আমি ওই ট্রিপটা কমপ্লিট করছি। ও কোন ট্রিপ সেটা তো আপনাদের বলি নাই। আমি ওই মিরপুর আবাসিক এলাকা থেকে একটা ট্রিপ পাইছি, সে আসছে মালিবাগ মোড়ের এখানে। তো নামাই দিছি, এখানে ভাড়া আসছে 563 টাকা। তো তাদেরকে নামাই দেওয়ার পরে আরেকটা কলে অ্যাকসেপ্ট করছি, সে আছে হচ্ছে মালিবাগ রেল গেট, মানে রেল গেটের ওইখান থেকে উঠবে, সে যাবে হচ্ছে বনানী। ভাড়া দেখাইছে 430 টাকার আশেপাশে। তো এই ট্রিপটা কমপ্লিট করছি, এখানে ভাড়া দেখাচ্ছে 570 টাকা। তো আলহামদুলিল্লাহ ভাড়া ভালো পাইছি, তবে আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মতো বসেছিলাম মগবাজার মোড়ে। মগবাজার মোড়ে যারা যাবেন খুব সাবধান, ওখান থেকে কিন্তু আপনারা চাইলেই বের হইতে পারবেন না। তো যাই হোক, আসতে পারছি বনানীতে, এসে নামাই দিলাম। 570 টাকার জায়গায় আমাকে 600 টাকা ভাড়া দিছে। তো এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আর একটা ট্রিপের আশায় আর কি এখন একটু দাঁড়াবো। তো অলরেডি রাত হয়ে গেছে, আর আমি আর একটা ট্রিপ মারছিলাম, একটু জানাই রাখি আপনাদের, কারণ ট্রিপগুলো যদি এদিক সেদিক হয়ে যায় আপনারা টাকার পরিমাণটা গুনে রাখতে পারবেন না। তো 335 টাকার একটা ট্রিপ মারছিলাম আমি, বনানী থেকে আসছিল কচুখাত ক্যান্টনমেন্টের ভিতরে। তো এখন আবার 14 নম্বর থেকে আমি একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে কাওলা বাজারে। তো এই ট্রিপটা এখন কমপ্লিট করব, প্রায় 427 টাকার মতো ভাড়া দেখাইছে। তো চলেন ট্রিপটা কমপ্লিট করি। আপনাদের কাছে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার যে যাত্রীটা আমি বর্তমানে নিয়ে আসছি মিরপুর 14 থেকে কাওলা, সেই লোকটা কাওলা লোকেশন দিছে ঠিকই, কাওলা নামে আরেকটা লোকেশন আছে বনানীর ভেতরে, সে সেই লোকেশনটা দিছে। তা আমাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনার লোকেশন তো এই কাওলা দেয়া নাই। কয় ভাই আমি লোকেশন খুঁজে পাচ্ছি না, কি করব। তো তখন আমি কাওলাতে চলে আসি এবং তাদেরকে নামাইয়া যখন আমি কমপ্লিট করি তখন ভাড়া আসছে 560 টাকা, যেখানে আমাকে ভাড়া দেখাইছিল 427 টাকা।
এর মানে আমি মেইন গন্তব্যে যাই নাই, যেহেতু অন্য দূর থেকে রাস্তা ঘুরে আমি এখানে আসছি, এর মানে প্রায় 4-5 কিলোমিটার দূরে আসছি, তখন আমাকে ফেয়ারটা অনেকটাই বেশি দেখাইছে। তখন তারা হতাশ হয়ে গেল যে আমিন ভাই আপনি আমি দেখছিলাম তো 450 টাকার মতো, তাহলে এত ভাড়া তো আসার কথা না। তখন আমি বুঝাইলাম আপনি লোকেশন ঠিক মতো দেননি, এবং লোকেশন ঠিক মতো না দেওয়ার কারণে আর এরকম বেশি চালানোর কারণে এই ফেয়ারটা দেখাচ্ছে। তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ এটাও হতে পারে। তো শেষ করার আগে আর একটা ট্রিপ কমপ্লিট করব, দেন তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। কি একটা বিপদে পড়লাম, আমার গাড়ি একদম হাইওয়ে রোডের মাঝখানে বসে গ্যাস শেষ হয়ে গেছে। আমি জানতাম আমার গাড়িতে তেল আছে, কিন্তু স্টার্ট দিয়ে দেখি তেলও নাই। এখন একটা যন্ত্রণার ভিতরে পড়ছি। আর এখন গাড়িটা এরকম রেখে বোতল নিয়ে যাচ্ছি খিলক্ষেত দিয়ে যদি সম্ভব হয় তাইলে তেল নিয়ে আসব। তো ওই যে দুইটা লাগাই দিছি, এগুলো গাছ লাগাই দিছি যাতে বোঝা যায় যে এটা অসুস্থ। তো এখনো কিছু করার নাই, রিস্ক নিয়ে যেতে হবে খিলক্ষেতে এবং তেল আনতে হবে। মামা আপনারা কতক্ষণ আছেন এই জায়গায়? হ্যাঁ, গাড়িটা তেল শেষ হয়ে গেছে। কি না লোক না এলে গেছে, লক করে যাইতে। ধন্যবাদ বড় ভাই। হ্যাঁ বুঝতে পারছি আমিও। তো অনেক কষ্টে তেল নিলাম, তেল পাইলাম। তো এখন এই তেল নিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা। 2 লিটার নিয়ে নিলাম। জানি না গাড়ির কি অবস্থা, আল্লাহ ভরসা। বেশি দূরেও না, একদম কাছাকাছি আছি। এই যে তেল নিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা। চলেন, রাস্তা পার হইতে হবে, বিশ্ব রোড এটা পার হইতে সাবধানে পার হওয়া লাগবে। তো আশা করি কোনো সমস্যা হবে না, গাড়ি অলরেডি দেখতে পাচ্ছি। তো এই যে একটা প্যারা, এই প্যারাটা আসলে হয়ে থাকে তেল না থাকলে, গ্যাস না থাকলে। এই প্যারাটা কেন নিলাম সেটা আপনাদের কাছে বলি। গাড়িটার ভিতরে তেল না থাকলে যেটা সিগন্যাল শো করবে সেটা করতেছিল না, এর জন্য আমি বুঝতে পারি না। আর গ্যাস নাই এটা আমি জানতাম, তো সিগন্যালটা যদি শো করতো তাইলে আমার জন্য একটু সুবিধা হতো বুঝতে। তো যাই হোক, তারপরেও একটু কাছেই ছিলাম তেল পাম্পের, তো এর জন্য তেল নিয়ে নিছি। আর এই এলাকাটা হচ্ছে নির্জন একটা এলাকা, তো এখানে গাড়ি থামাটা একটু রিস্কি। মেন রোড দিয়ে গাড়ি চলাচল করে, আশেপাশের পরিবেশ কি দেখছেন, কোনো লাইট লুট কিছু নাই। তো গাড়ির কাছে চলে আসছি, এখন তেল ভরতে হবে। কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি, তো গাড়ি থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 100 গাড়ি যায়। তো আমার ডাবল সিগন্যাল বাতিটা জ্বালাই দিতে হবে। যে ডাবল সিগন্যাল বাতি জ্বলতেছে, এখন ধরেন এটা খুলবো, খুলে তেলটা ভরে নেব। তেল নাই, একদম কাঙ্গারি এইরকম তো ভাবা যায়। তো এখন দিচ্ছি, লাইট ধরার মতো সিস্টেম নাই, যাচ্ছে তো ভিতরেই যাচ্ছে, আল্লাহ ভরসা। এখন স্টার্ট হইলে হলো। 2 লিটারের বোতল একটা আমার কাছে ছিল, এটা কপাল ভালো। এখন এই তেল দিয়ে আমার যে গ্যাস নিতে হবে, যেভাবে হোক গ্যাস নিতে হবে। বোতলটা রেখে দিয়ে অনেক কাজে লাগছে, একটু কষ্ট হয়েছে, কিছু করার নাই, এটা কপালের লেখার ছিল। হ্যাঁ, এবার জোর পাইছে, এবার জোর পাইছে। তেল ছিল না টোটালি, এবার তেল পাইছে, এবার চলতেও আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, অবশেষে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবো আশা করি। এই সিচুয়েশনে পড়লে আপনারা কে কী করবেন জানি না, তবে এই সিচুয়েশনে পড়লে খুবই ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরে আপনাদের সামনে আগাইতে হবে। কারণ এত নির্জন একটা জায়গাতে আমি আমার গাড়িটা রেখে তারপরে রিক্সের উপরে গেছি,
এইটা হয়তো অনেকেই যাইতেন না বা যাওয়ার সাহস পাইতেন না, আমি এটা শিওর। শোনেন, গাড়ি চালাইতে হলে কত যে কষ্ট করতে হয়। এখন ধরেন গ্যাস পাম্পে প্রচুর পরিমাণে সিরিয়াল, আমি আউটে আইনা এখানে রাখছি। গ্যাস পাম্পওয়ালাদের সাথে কথা বলে আসছি যে নজেলে আছে, যে ভাই আমার গ্যাসও নাই, তেলও নাই, আমি আছি বিপদে, কি করা যায়। সে বললো ভাই আচ্ছা, ওই সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা সরানোর পরে আপনি জায়গাতে ঢুকাই দিয়েন। তো এখন এই জায়গায় দাঁড়াই আছি, তো একটু পরে এইখান দিয়ে ঢুকাবো, আশা করি পারবো। আর এভাবেই না গাড়ি চালাতে হয়, মাথা খাটাইয়ে কষ্ট করে পরিশ্রম করে তারপরে টাকা ইনকাম করতে হয়, সেই টাকা দিয়ে সংসার চালানো লাগে, এটার নামে পুরুষ। তো এখন ধরেন তেলও আছে, গ্যাসও আছে, এখন মোটামুটি সবই আছে। তো ভালোই আজকে মারলাম, খারাপ না। তো ধরেন 3,000 টাকা প্লাস মারলাম, বন্ধের দিন অনুযায়ীও মোটামুটি খারাপ মারলাম না। তো আজকে শনিবার বন্ধ ছিল, এটা বুঝতে হবে। তো ওই তুলনায় মোটামুটি ভালোই কিছু টাকা ইনকাম করছি। তো তবে মাঝে মধ্যে কিছু প্যারা আসে, যেগুলো আসলে জীবনে আসবে, সেগুলো নিয়ে কোনো অভিযোগ করা যাবে না। একটু পরিশ্রম হয়েছে আজকে আমার, এই পরিস্থিতিটা না পড়লে হয়তো বা অনেক কিছু বুঝতাম না, দেন অনেক কিছু এটা দিয়েও শিখলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পরিস্থিতি মাঝে মধ্যে এরকম পড়া লাগে। যাই হোক, ইনকাম যেটা করার কথা ছিল করছি আলহামদুলিল্লাহ, গ্যাসও ভরছি আলহামদুলিল্লাহ, তেলও আছে। তো এখন বাসার দিকে যাচ্ছি, বাসায় গিয়ে এটাকে পার্কিং করে রাখবো মূলত এখন। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি, কে কে বড় ভিডিও দেখতে পছন্দ করেন একটু কমেন্ট করবেন। আর যারা যারা ছোট ভিডিও দেখতে পছন্দ করেন তারাও কমেন্ট করবেন। আর মেন ব্যাপার হচ্ছে ছোট ভিডিওর ভিতরে কিন্তু এত কিছু ডিটেলসে আপনাদেরকে দেখানো যায় না, এর জন্য একটু লং হয়ে যায়। তো লং ভিডিও যারা দেখতে পছন্দ করেন না তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। তো এই ভিডিওটা এখান থেকেই রাখবো, আর বেশি বাড়াবো না। যারা নতুন দেখতেছেন অবশ্যই তারা চ্যানেলটি ফেসবুকে দেখলে ফলো করে যাবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিলে আমার খুব ভালো লাগে। আর যারা কিছু বলতে চান অবশ্যই কমেন্ট বক্স খালি আছে, আপনারা ওখানে গিয়ে আপনাদের মতামত লিখে আসতে পারেন, যেটা দেখে দেখে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো এটাই, তো সবার কাছ থেকে বিদায় নেই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।